বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব ব্যবস্থাপনার উৎপত্তি ও ক্রমবিকাশ সম্পর্কে। অরিজিন অ্যান্ড ইভালুয়েশন অফ ম্যানেজমেন্ট। প্রাচীন যুগ খ্রিস্টপূর্ব 5000 অব্দ থেকে খ্রিস্টের জন্মের পূর্ব সময় পর্যন্ত সময়কে প্রাচীন যুগ বলা হয়। খ্রিস্টপূর্ব 5000 অব্দ থেকে খ্রিস্টের জন্মের পূর্ব সময় পর্যন্ত সময়কে প্রাচীন যুগ বলা হয়। প্রাচীন যুগের একটি সভ্যতা মিশরীয় সভ্যতা। খ্রিস্টপূর্ব 5000 অব্দ হতে 525 পর্যন্ত সময়ে কৃতিসমূহ সর্বপ্রাচীন মিশরীয় সভ্যতায় ব্যবস্থাপকীয় সাংগঠনিক কৃতিত্বের সাক্ষ্য বহন করে। খ্রিস্টপূর্ব 5000 অব্দ হতে 525 পর্যন্ত সময়ের কৃতিসমূহ সর্বপ্রাচীন মিশরীয় সভ্যতায় ব্যবস্থাপকীয় সাংগঠনিক কৃতিত্বের সাক্ষ্য বহন করে। অর্থাৎ মিশরীয় সভ্যতার কৃতিসমূহ দেখলে সেখানে ব্যবস্থাপকীয় কৃতিত্বের সাক্ষ্য বহন দেখা যায়। বেবিলনীয় সভ্যতায় ব্যবস্থাপনার চিন্তাধারার উন্নয়নে বিভিন্ন নিয়মনীতি প্রণয়ন ও তার বাস্তবায়নের প্রতি গুরুত্বারোপ করা হয়। বেবিলনীয় সভ্যতায় কিন্তু ব্যবস্থাপনার চিন্তাধারার উন্নয়নে বিভিন্ন নিয়মনীতি প্রণয়ন ও তার বাস্তবায়নের প্রতি গুরুত্বারোপ করা হয়। দ্য কোড অফ হাম্মুরাবি বেবিলনীয় সভ্যতার একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। হিব্রু সভ্যতায় হযরত মুসা আলাইহিসসালামের ভূমিকা ব্যবস্থাপনার শাস্ত্রের উন্নয়নে অবদান রাখে। হিব্রু সভ্যতায় হযরত মুসা আলাইহিসসালামের ভূমিকা ব্যবস্থাপনা শাস্ত্রের উন্নয়নে অবদান রাখে। আইন প্রণয়ন, সরকার পরিচালনা, মানব সম্পর্ক উন্নয়নের বিষয়ে ব্যবস্থাপক হিসাবে তার অবদান লক্ষণীয়। হযরত মুসা আলাইহিসসালাম আইন প্রণয়ন, সরকার পরিচালনা, মানব সম্পর্ক উন্নয়ন বিষয়ে ব্যবস্থাপক হিসাবে লক্ষণীয় অবদান রাখেন। চৈনিক সভ্যতায় ব্যবস্থাপনা চিন্তাধারার উন্নতিতে লাওজু এর অবদান লক্ষ্য করা যায়। লাওজু কার্যপদ্ধতি উন্নয়নের বিভিন্ন উপায় নির্দেশ করেন। লাওজু মনে করতেন মানবতাবোধ, ন্যায়পরায়ণতা ও মানবতাবোধ অভ্যাস করার মাধ্যমে যথাযথ চিন্তাধারা ও কর্মপরিবেশ গড়ে ওঠে। চৈনিক সভ্যতার একজন স্কলার লাওজু তিনি মনে করতেন মানবতাবোধ অভ্যাস করার মাধ্যমে অর্থাৎ ন্যায়পরায়ণতা ও মানবতাবোধ অভ্যাস করার মাধ্যমে যথাযথ চিন্তাধারা ও কর্মপরিবেশ গড়ে ওঠে। গ্রিক সভ্যতা ব্যবস্থাপনা চিন্তাধারার বিকাশে গ্রিক সভ্যতার বিশেষ অবদান রয়েছে। এ সময় গণতান্ত্রিক ব্যবস্থার উন্নয়ন ঘটে। গ্রিক সভ্যতায় গণতান্ত্রিক ব্যবস্থার উন্নয়ন কিন্তু ঘটে। বিশেষায়ন ও শ্রম বিভাগের ব্যাপক প্রচলনও গ্রিক সভ্যতায় লক্ষ্য করা যায়। দার্শনিক প্লেটো একজন ব্যক্তিকে তার যোগ্যতা অনুযায়ী একটি কাজ অর্পণ করার কথা বলেছেন। দার্শনিক সক্রেটিস বিশ্বাস করতেন ব্যবস্থাপনা একটি সর্বজনীন বিষয় এবং এটি একটি স্বতন্ত্র পৃথক কাজ। মধ্যযুগ খ্রিস্টের জন্মের সময় থেকে 1750 সাল পর্যন্ত সময়কে মধ্যযুগ বলা হয়। মধ্যযুগে বিশ্বব্যাপী সামন্তবাদের ব্যাপক প্রচলন লক্ষ্য করা যায়। সামন্তবাদ মানে হচ্ছে জমিদারি প্রথা। এ সময় উৎপাদন ব্যবস্থাপনায় তেমন কোনো উল্লেখযোগ্য উন্নয়ন ঘটেনি। এর ফলে ব্যবস্থাপনা শাস্ত্রেরও উন্নয়ন হয়নি। মধ্যযুগে যারা ব্যবস্থাপনা শাস্ত্রের উন্নয়নে অবদান রাখেন তাদের সম্পর্কে নিম্নে সংক্ষেপে আলোকপাত করা হলো। আল ফারাবি 900 খ্রিস্টাব্দে আল ফারাবি লিখিতভাবে রাষ্ট্রীয় ব্যবস্থাপনা সম্বন্ধে আলোকপাত করেন। কত সালে আল ফারাবি লিখিতভাবে রাষ্ট্র ব্যবস্থাপনা সম্পর্কে আলোকপাত করেন? 900 খ্রিস্টাব্দে। তিনি তার লেখনীতে নেতৃত্বের জন্য প্রয়োজনীয় গুণ এবং দোষসমূহ তুলে ধরেন। আল ফারাবি তার লেখনীতে নেতৃত্বের জন্য প্রয়োজনীয় গুণ এবং দোষসমূহ তুলে ধরেন। ইমাম গাজ্জালি 1100 খ্রিস্টাব্দে ইমাম গাজ্জালি রাদিয়াল্লাহু নাসিয়াত আল মুলক নামক গ্রন্থ প্রণয়ন করে উক্ত গ্রন্থের শাসক শ্রেণীর প্রয়োজনীয় গুণাবলী সম্পর্কে আলোকপাত করেন। 1100 খ্রিস্টাব্দে ইমাম গাজ্জালি রাদিয়াল্লাহু নাসিয়াত আল মুলক নামক গ্রন্থ প্রণয়ন করে উক্ত গ্রন্থের শাসক শ্রেণীর প্রয়োজনীয় গুণাবলী সম্পর্কে আলোকপাত করেন। তিনি বলেছেন রাজার আচরণ এমন হওয়া উচিত যাতে তার মৃত্যুর পর রাজা প্রজা সবাই তাকে হারানোর বেদনা অনুভব করে। ইমাম গাজ্জালি 1100 খ্রিস্টাব্দে ইমাম গাজ্জালি রাদিয়াল্লাহু নাসিয়াত আল মুলক নামক গ্রন্থ প্রণয়ন করেন। নাসিহাত আল মুলক নামক গ্রন্থকে প্রণয়ন করেন ইমাম গাজ্জালি কত সালে? 1100 সালে। নাসিয়াত আল মুলক নামক গ্রন্থে তিনি বলেছেন শাসক শ্রেণীর প্রয়োজনীয় গুণাবলী নাসিয়াত আল মুলক নামক গ্রন্থে শাসক শ্রেণীর প্রয়োজনীয় গুণাবলী সম্পর্কে আলোকপাত করেন। তিনি বলেছেন রাজার আচরণ এমন হওয়া উচিত। ইমাম গাজ্জালি বলেছেন রাজার আচরণ এমন হওয়া উচিত যাতে তার মৃত্যুর পর রাজা প্রজা সবাই তাকে হারানোর বেদনা অনুভব করে। লুকা পেসিওলি 1494 খ্রিস্টাব্দে লুকা পেসিওলি দুতরফা হিসাবরক্ষণ পদ্ধতি সম্পর্কে আলোকপাত করেন। এরপর ইটালিতে এরূপ হিসাব পদ্ধতির ব্যাপক প্রচলন ঘটে। 1494 খ্রিস্টাব্দে লুকা পেসিওলি দুতরফা হিসাবরক্ষণ পদ্ধতি সম্পর্কে আলোকপাত করেন।
এরপর ইটালিতে এরূপ হিসাব পদ্ধতির ব্যাপক প্রচলন ঘটে। টমাস মুর 1500 খ্রিস্টাব্দে তিনি ইউটোপিয়া নামক গ্রন্থ রচনা করেন। থমাস মুর 1500 খ্রিস্টাব্দে ইউটোপিয়া নামক গ্রন্থ রচনা করেন। তিনি মনে করতেন ব্যবস্থাপনার উন্নয়নের মাধ্যমে অপচয় রোধ করে উৎপাদনশীলতা বৃদ্ধি সম্ভব। থমাস মুর মনে করতেন ব্যবস্থাপনার উন্নয়নের মাধ্যমে অপচয় রোধ করে উৎপাদনশীলতা বৃদ্ধি সম্ভব। শিল্প বিপ্লব কাল 1750 থেকে 1850 সাল পর্যন্ত সময়কে শিল্প বিপ্লব কাল বলা হয়। শিল্প বিপ্লবের ফলে উৎপাদন ব্যবস্থায় ব্যাপক পরিবর্তনের সাথে তাল মিলিয়ে ব্যবস্থাপনা শাস্ত্রের যথেষ্ট অগ্রগতি ঘটে। শিল্প বিপ্লবের ফলে উৎপাদন ব্যবস্থায় ব্যাপক পরিবর্তনের সাথে তাল মিলিয়ে ব্যবস্থাপনা শাস্ত্রের যথেষ্ট অগ্রগতি ঘটে। শিল্প বিপ্লবের ফলে কিন্তু উৎপাদন ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন সাধিত হয়। এর ফলে ব্যবস্থাপনা শাস্ত্রেরও অগ্রগতি ঘটে। সর্বপ্রথম ব্রিটেনে এবং পরে ইউরোপ ও আমেরিকায় ঘটে যাওয়া এ বিপ্লবকালে ব্যবস্থাপনা শাস্ত্রের উন্নয়নে যারা গুরুত্বপূর্ণ অবদান রাখেন তাদের সম্পর্কে নিম্নে সংক্ষেপে আলোকপাত করা হলো। জেমস স্টিওয়ার্ট 1767 সালে স্যার জেমস স্টিওয়ার্ট রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়ে তার একটি গ্রন্থ প্রকাশ করেন। কত সালে জেমস স্টিওয়ার্ট রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়ে একটি গ্রন্থ প্রকাশ করেন? 1767 সালে স্যার জেমস স্টিওয়ার্ট রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়ে একটি গ্রন্থ প্রকাশ করেন। এতে ক্ষমতার উৎস সম্পর্কে তথ্য প্রদান করা হয়। জেমস স্টিওয়ার্টের গ্রন্থে ক্ষমতার উৎস সম্পর্কে তথ্য প্রদান করা হয় এবং শিল্প উৎপাদনের যন্ত্র প্রবর্তনের পক্ষে জোরালো বক্তব্য তুলে ধরা হয়। অর্থাৎ জেমস স্টিওয়ার্টের গ্রন্থে শিল্প উৎপাদনের জন্য যন্ত্র প্রবর্তনের পক্ষে জোরালো বক্তব্য তুলে ধরা হয়। অ্যাডাম স্মিথ 1772 সালে অর্থনীতি শাস্ত্রের জনক অ্যাডাম স্মিথের ওয়েলথ অফ নেশন নামক গ্রন্থ প্রকাশিত হয়। কত সালে অ্যাডাম স্মিথের ওয়েলথ অফ নেশন নামক গ্রন্থ প্রকাশিত হয়? 1772 সালে। এতে তিনি উৎপাদন বৃদ্ধির জন্য শ্রম বিভাগের ওপর গুরুত্বারোপ করেন। অ্যাডাম স্মিথ তার ওয়েলথ অফ নেশন গ্রন্থে উৎপাদন বৃদ্ধির জন্য শ্রম বিভাগের ওপর গুরুত্বারোপ করেন। এই গ্রন্থে ব্যবস্থাপনার বহুবিধ সমস্যা ও ধারণা তুলে ধরা হয়। জেমস ওয়াট ও ম্যাথে বলছন জেমস ওয়াটকে বাষ্পীয় ইঞ্জিনের আবিষ্কারক বলা হয়ে থাকে। এই দুই বিজ্ঞ উদ্ভাবক মিলে স্টিল ইঞ্জিন তৈরির জন্য বলছন ওয়াট অ্যান্ড সন্স নামক প্রতিষ্ঠান গঠন করেন। 1800 খ্রিস্টাব্দে এর সহযোগী সুহা ইঞ্জিনিয়ারিং ফাউন্ড্রিতে ব্যবস্থাপনার ক্ষেত্রে সর্বপ্রথম বৈজ্ঞানিক চিন্তাভাবনার প্রয়োগ করা হয় ও যন্ত্রপাতি বিন্যাস এবং দ্রব্যের মনোন্নয়ন ইত্যাদি বিষয়ে প্রয়োজনীয় গবেষণা কার্য ব্যবস্থা গ্রহণ করা হয়। তার মানে জেমস ওয়াট ও ম্যাথে বলটন সর্বপ্রথম ব্যবস্থাপনার ক্ষেত্রে বৈজ্ঞানিক চিন্তাভাবনার প্রয়োগ করেন। রবার্ট ওয়েন তিনি 1800 সাল থেকে 1828 সাল পর্যন্ত স্কটল্যান্ডের বিভিন্ন বস্ত্রশিল্পে ব্যবস্থাপক হিসাবে দায়িত্ব পালন করেন। রবার্ট ওয়েন 1800 সাল থেকে 1828 সাল পর্যন্ত স্কটল্যান্ডের বিভিন্ন বস্ত্রশিল্পে ব্যবস্থাপক হিসাবে দায়িত্ব পালন করেন। শ্রমিক কর্মী ব্যবস্থাপনার ক্ষেত্রে তার গৌরবোজ্জ্বল ভূমিকার জন্য তাকে আধুনিক শ্রমিক কর্মী ব্যবস্থাপনার জনক নামে অভিহিত করা হয়। রবার্ট ওয়েন 1800 সাল থেকে 1828 সাল পর্যন্ত স্কটল্যান্ডের বিভিন্ন বস্ত্রশিল্পে ব্যবস্থাপক হিসাবে দায়িত্ব পালন করেন। শ্রমিক কর্মী ব্যবস্থাপনার ক্ষেত্রে তার গৌরবোজ্জ্বল ভূমিকার জন্য তাকে আধুনিক শ্রমিক কর্মী ব্যবস্থাপনার জনক নামে অভিহিত করা হয়। তিনি পরীক্ষার মাধ্যমে প্রমাণ করেন যে অন্যান্য সম্পদের ওপর বিনিয়োগের তুলনায় মানব শক্তি খাতে বিনিয়োগ কয়েক গুণ লাভজনক। রবার্ট ওয়েন বিভিন্ন পরীক্ষার মাধ্যমে প্রমাণ করেন যে অন্যান্য সম্পদের ওপর বিনিয়োগের তুলনায় মানব শক্তি খাতে বিনিয়োগ কয়েক গুণ লাভজনক। রবার্ট ওয়েন কিন্তু প্রমাণ করেছিলেন অন্য সব খাতে বিনিয়োগের তুলনায় মানব সম্পদ খাতে বিনিয়োগ কয়েক গুণ লাভজনক। চার্লস ব্যাবেজ তিনি ছিলেন ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের গণিতশাস্ত্রের অধ্যাপক। চার্লস ব্যাবেজ কিন্তু ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের গণিতশাস্ত্রের অধ্যাপক ছিলেন। কম্পিউটার যন্ত্রের আবিষ্কার তার মহান কৃতি। কম্পিউটার যন্ত্রের আবিষ্কার কিন্তু চার্লস ব্যাবেজের মহান কৃতি। তিনি তার গ্রন্থে সর্বপ্রথম জোর দিয়ে প্রমাণ করেন যে একটি সফল ব্যবসায় ব্যবস্থাপনা সর্বাধিক গুরুত্বপূর্ণ উপাদান। চার্লস ব্যাবেজ কিন্তু বলেছেন একটি সফল ব্যবসায় ব্যবস্থাপনা সর্বাধিক গুরুত্বপূর্ণ উপাদান। ব্যবস্থাপনার ক্ষেত্রে গণিতশাস্ত্রের প্রয়োগে তিনি অবদান রেখেছেন। তাকে কম্পিউটারের জনক বলা হয়ে থাকে। শিল্প বিপ্লব পরবর্তী যুগ অর্থাৎ 1850 থেকে 1950 সাল। এ সময় যে সকল মনীষী ব্যবস্থাপনা শাস্ত্রের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তার মধ্যে F.W. টেলর, হেনরি ফেওল, L.H. গেন্ট, গিলব্রেথ দম্পতি, অলিভার শেলডন, অ্যালটন মেও মানব সম্পর্ক মতবাদের জনক, অ্যালটন মেও ছিলেন মানব সম্পর্ক মতবাদের জনক, চেস্টার রায় বার্নার্ড পদ্ধতি বা সিস্টেম মতবাদের জনক,
চেস্টার রাই বার্নার্ড ছিলেন পদ্ধতি বা সিস্টেম মতবাদের জনক। প্রমুখের নাম উল্লেখযোগ্য, অর্থাৎ শিল্প পরবর্তী যুগে যাদের নাম উল্লেখযোগ্য তারা হচ্ছেন হেনরি ফেওল, এফ.ডব্লিউ. টেলর, এইচ.এল. গ্যান্ট, গিলব্রেথ দম্পতি, অলিভার শেলডন, এলটন মেও, চেস্টার রাই বার্নার্ড প্রমুখ ব্যক্তিবর্গ। এ সময় ব্যবস্থাপনার নীতি ও তত্ত্বের ব্যাপক উন্নয়ন সাধিত হয় এবং বৈজ্ঞানিক ব্যবস্থাপনা একটি ব্যবস্থাপনা মতামত হিসাবে প্রসিদ্ধ লাভ করে। এ সময় দুজন নামকরা মনীষী সম্পর্কে সংক্ষেপে আলোকপাত করা হলো। এফ.ডব্লিউ. টেলর মার্কিন যুক্তরাষ্ট্রের এক নিম্ন মধ্যবিত্ত ঘরে জন্ম নিয়ে অসামান্য প্রতিভাধর ব্যক্তি, বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক। এফ.ডব্লিউ. টেলর কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের এক নিম্ন মধ্যবিত্ত ঘরে জন্মগ্রহণ করেন। তিনি তার দীর্ঘ কর্মজীবনে অর্থাৎ 1770 থেকে 1915 সাল পর্যন্ত বিভিন্ন কারখানায় শিক্ষানবিশ থেকে বড় কারখানার শীর্ষপদ দখল করেছিলেন। তিনি তার দীর্ঘ কর্মজীবনে সাধারণ শিক্ষানবিশ শ্রমিক থেকে বড় কারখানার শীর্ষপদ দখল করেছিলেন। তখন মার্কিন যুক্তরাষ্ট্রের শ্রমিকদের ঘাটতি থাকায় উৎপাদন বাড়ানোর জন্য শ্রমিক উৎপাদনশীলতা বৃদ্ধির তীব্র প্রয়োজন অনুভব হয়। এফ.ডব্লিউ. টেলর যখন শিক্ষানবিশ হিসাবে বিভিন্ন কারখানায় কর্মরত ছিলেন তখন যুক্তরাষ্ট্রে শ্রমিকের ঘাটতি ছিল। এজন্য শ্রমিকের উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য তীব্র প্রয়োজন অনুভূত হয়। শ্রম উৎপাদনশীলতা বৃদ্ধি ও জনশক্তির পূর্ণ ব্যবহারের জন্য বহুল পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে তিনি বৈজ্ঞানিক ব্যবস্থাপনা উন্নয়ন করেন। শ্রম উৎপাদনশীলতা বৃদ্ধি ও জনশক্তির পূর্ণ ব্যবহারের জন্য এফ.ডব্লিউ. টেলর বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে বৈজ্ঞানিক ব্যবস্থাপনা তথ্যের উদ্ভাবন করেন। এতে ব্যবস্থাপনা চিন্তাধারা ও পদ্ধতিতে ব্যাপক পরিবর্তন সাধিত হয়। হেনরি ফেওল তুরস্কে জন্মগ্রহণকারী ও ফ্রান্সের অধিবাসী এ মহান ব্যক্তি 1860 থেকে 1918 সাল পর্যন্ত একজন খনি প্রকৌশলী হিসাবে বিভিন্ন পদে কর্মরত ছিলেন। হেনরি ফেওল কিন্তু খনি প্রকৌশলী হিসাবে বিভিন্ন পদে কর্মরত ছিলেন। তিনি মনে করতেন ব্যবস্থাপনা তত্ত্বের প্রয়োগ শুধু কারবারি প্রতিষ্ঠানে নয় সকল ধরনের সংগঠনে প্রয়োগযোগ্য এবং ব্যবস্থাপনা শিক্ষার প্রসার অত্যন্ত জরুরি। তিনি আনুষ্ঠানিকভাবে প্রথম ব্যবস্থাপনার রীতি পদ্ধতির তাত্ত্বিক বিশ্লেষণ করেন আনুষ্ঠানিকভাবে হেনরি ফেওল। তিনি কার্যবিভাগীকরণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং ব্যবস্থাপনার ক্ষেত্রে অনুসরণীয় 14টি মূলনীতি নির্দেশ করেন, যা অদ্যাবধি সর্বজনগ্রাহ্য মূলনীতি হিসাবে অনুসৃত হয়। তার অসামান্য অবদানের জন্য তাকে ব্যবস্থাপনা তত্ত্বীয় ধারার অগ্রদূত আধুনিক ব্যবস্থাপনার জনক বলা হয়। আধুনিক যুগ শিল্প বিপ্লব পরবর্তী সময়ে ব্যবস্থাপকীয় তথ্য এর প্রয়োগ পদ্ধতি নিয়ে যে ব্যাপক গবেষণা হয়েছে, পরবর্তী সময়ে তা অব্যাহত রয়েছে। অর্থাৎ শিল্প বিপ্লব পরবর্তী সময়ে ব্যবস্থাপকীয় তথ্য ও এর প্রয়োগ পদ্ধতি নিয়ে কিন্তু অনেক গবেষণা হয়েছিল। আধুনিক যুগে সেটা অব্যাহত রয়েছে। এ সময় বিভিন্ন মনোবিজ্ঞানী ও আচরণ বিজ্ঞানীদের চিন্তাধারার দ্বারা ব্যবস্থাপনা তত্ত্ব প্রভৃতি উন্নতি লাভ করেছে। আধুনিক যুগে বিভিন্ন মনোবিজ্ঞানী ও আচরণ বিজ্ঞানীদের চিন্তাধারার মাধ্যমে ব্যবস্থাপনা তত্ত্বের বিভিন্ন উন্নতি সাধিত হয়েছে। এর মধ্যে ডগলাস ম্যাকগ্রেগর, হার্জবার্গ, পিটার এফ ড্রাকার, উইলিয়াম ওচি প্রমুখ মনীষীদের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। আধুনিক যুগে যে সকল মনীষীদের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য তারা হচ্ছেন ডগলাস ম্যাকগ্রেগর, হার্জবার্গ, পিটার এফ ড্রাকার, উইলিয়াম ওচি। এছাড়াও ই.এফ.এল. ব্রেক, নিউম্যান, কুঞ্চ, ডোনাল্ড, আর্নেস্ট ডেল, ট্রিওয়াথা, নিউপোর্ট প্রমুখ মনীষীদের লেখনী আধুনিক ব্যবস্থাপনা চিন্তাধারাকে একটি বিশেষ মর্যাদার আসনে সমাসীন করতে সহায়তা করেছে। জেড তত্ত্বের প্রবর্তক উইলিয়াম ওচি এর নাম আধুনিক ব্যবস্থাপনায় অত্যন্ত স্মরণীয়।